কমপক্ষে 4 বছর জেল হওয়া উচিত না। ইডির অফিসার যারা রয়েছেন, এখন নতুন নতুন ভালো ভালো অফিসার এসছেন, তারা কাজ করবেন এবং অ্যাকশন হবে। আজকে ওয়েস্ট বেঙ্গলে অনেক কিছু তুলকালাম ঘটে যেত, কিন্তু অনেকে মামলার তো আজকে শুনানি ছিল এবং আজকে অভিষেকের যিনি তো যার ফলে আজকে অভিষেককে অন্তত জব্দ তো করতে পারছি, যেটা ইডি সিবিআই পায়নি। আমি তো হাইকোর্টে টেনে আনতে পেরেছি। তৃণমূলের লোকেরাও গালাগালি করে অভিষেককে, যেদিন ও আসে অভিশাপ বলা হয় ওকে। স্যার, প্রথমেই আপনাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। নমস্কার। আমি বলবো যে গতকাল যে দৃশ্য আমরা দেখলাম, যে কয়লা কেলেঙ্কারি কাণ্ডে ইডি আইপ্যাকের দুটো দফতর সল্টলেক এবং প্রতীক জৈনের বাড়ি লাউডন স্ট্রিটে যেটা রয়েছে সেখানে তল্লাশি চালায়। আর মুখ্যমন্ত্রী তার কিছুক্ষণের মধ্যে প্রতীক জৈনের বাড়ি পৌঁছায় এবং তিনি সেখান থেকে কিছু ফাইল, তারপর হার্ড ডিস্ক এগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। হুম। এটা আসলে কিছু ব্যাপার নেই তো। আমি 2021 সালে আমি আগেই আমাদের কিছু লিডারকে আমি ইনফরমেশন দিয়েছিলাম যে সল্টলেকের আইপ্যাকের অফিসটাই হচ্ছে সমস্ত কিছুর ঘাঁটি। ওইখানে বসে কিভাবে ইভিএম হ্যাক করা যাবে এবং আরো অনেক কিছু কারসাজি হয়, এবং প্রচুর তথ্যও রয়েছে। এবং কয়লা পাচারের তো ইডি যে কালকে যে রিপোর্ট দিয়েছে তাতে তো হচ্ছে প্রেস করেছে 10,000 কোটি টাকা হাওলার মাধ্যমে, এই আইপ্যাকের মাধ্যমে এটা ঘোটালাটা হয়েছে। তো মমতা বাঁচাতে যাবেই। মমতা ব্যানার্জির সে আপনার মনে নেই এর আগে যে লালা লাল ডায়েরি, 44 পাতা লাল ডায়েরি, যেটা এখনো ইডির কাছে আছে, তাতে তো রথি মহারিতদের সবই নাম রয়েছে। পুলিশ অফিসারদের অনেকের নাম আছে কিন্তু, যারা মমতার হয়ে কাজ করে। আর আমি এটা বুঝি না, যেহেতু ইডির অনেক অফিসাররা তো আছে আইপিএস, কার যেমন কাকের মাংস খায় না, সেই জন্য হয়তো তারা এই সমস্ত আইপিএসদের বাঁচিয়ে দিচ্ছে। আমার কাছে 13 পেজের কপি আছে, 44 পাতার মধ্যে 13টা পাতা আমার কাছে আছে। তাতে যে সমস্ত আইপিএসরা লালার কাছ থেকে টাকা নিত প্রতি মাসে, তার সম্পূর্ণ ডিটেলসটাই রয়েছে আমার কাছে। আমি অদ্ভুতভাবে ইডি এদের বিরুদ্ধে কিছু করেনি। অন্তত যদি করতো, অন্তত পুলিশ প্রশাসন ভয়ের চোটে এই তৃণমূলের তাবেদারি করতো না। তা বেটার লেট দ্যান নেভার, এখন অন্তত হয়েছে। এবং তখন ছিল লাল ডায়েরি, এখন হচ্ছে সবুজ ফাইল। মমতা ব্যানার্জি যেটা নিয়ে করছে, ইমিডিয়েট যেটা হচ্ছে ইডির ইমিডিয়েট মমতার বিরুদ্ধে এফআইআর করে ওকে অ্যারেস্ট করা উচিত। কারণ পিএমএলও অ্যাক্ট অনুযায়ী সেকশন 17 এবং 18, পিএমএলএ অ্যাক্ট 2002 সেকশন 17 অ্যান্ড 18 অনুযায়ী এই সার্চ যে করছে ইডি, এ থেকে বাধা দিতে পারবেই না। এবং সেকশন 67 অনুযায়ী যদি কেউ এই টাইপের করে, তার বিরুদ্ধে সে মুখ্যমন্ত্রী বলে তার কোনো প্রোটেকশন নেই। সেইখানটায় কোনো কিছু যে সেই যে গিয়ে বাধা দিতে পারবে, সে তার অধিকার আছে এরকম কোনো তার গ্রাউন্ডস নেই। সে চিফ মিনিস্টার হোক, যে কেউ হোক, ইডির কাজে বাধা দিলে তার এগেনস্টে ইডি অ্যাকশন নিতে বাধ্য। তো আমার মনে হয় যে সেকশন 63 অনুযায়ী, পিএমএল অ্যাক্ট অনুযায়ী মমতা ব্যানার্জির এগেনস্টে এফআইআর করে, আমি শুনলাম যে ইমেল করা হয়েছিল দুটো থানায়, তো সেটা ইমেলটাকে এখনো পর্যন্ত এফআইআর রূপান্তরিত করেনি, যে কমপ্লেন করেছিল ইডির পক্ষ থেকে। অথচ তৃণমূলের পক্ষ থেকে নাকি 3টে ইডির অফিসারদের বিরুদ্ধে 3টে থানাতে আর কি কেস করা হয়েছে। তা আজকে 2:30টার সময় তো হাইকোর্টে উঠছে কেসটা, শুভ্রা, মাননীয় বিচারপতি শুভ্রা ম্যাডামের ঘরে। তো দেখা যাক যে কি আসে যায়, হাইকোর্ট কি রায় দেয়। কিন্তু মমতা ব্যানার্জির এগেনস্টে একদম আমার মনে হয় যে ওনাকে ছাড়া উচিত না, নাও আর নেভার। এখনো যদি ইডি সেন্ট্রাল এজেন্সিগুলো যদি চুপচাপ, মানুষের বিশ্বাস থাকবে না। কারণ কয়লা কেলেঙ্কারিতে যে লালা বা অনুপ মাঝি বহাল তবিয়তে ঘুরছে। এবং কিছুদিন আগে আমি একটা দেখলাম, গত বছরে যে অনুপ মাঝি একটা নিরক্ষর, সে বিবেকানন্দের কোন একটা প্রোগ্রামে বিবেকানন্দর বিষয়ে আর কি লেকচার দিচ্ছেন, বিবেকানন্দের জন্মদিন জয়ন্তীতে, স্বামী বিবেকানন্দের। তো যে 2200 পৃষ্ঠা চার্জশিট এর আগে জমা দিয়েছিল ইডি, তার ছত্রে ছত্রে ভাইপোর নাম, অভিষেক ব্যানার্জির নাম। তো ইডি কেন অভিষেকের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না? মানুষ জানতে চাইছে তো এটা। এই যে ইডি সিবিআই এগুলো হচ্ছে তো স্বয়ংশাসিত সংস্থা, স্বতন্ত্র সংস্থা, এটা তো কারোর আন্ডারে নয়।
যে সেন্ট্রালে কোনো দল আছে বলে তাদের নির্দেশে ওরা কাজ করবে। এই যে বেসিক্যালি যে ইডির অফিসাররা যারা রয়েছেন, সিবিআই যারা অফিসার রয়েছেন, বেসিক্যালি এনারা যদি অনেস্ট হতেন, আজকে ওয়েস্ট বেঙ্গলে অনেক কিছু তুলকালাম ঘটে যেত, কিন্তু অনেকে পারচেস্ট হয়ে যান তাদের ভেস্টেড ইন্টারেস্টে, নাহলে কোনো অ্যাকশন হচ্ছে না কেন? আমি নিজে তো প্রচুর তথ্য ইডিকে পাঠিয়েছি, সিবিআইকে পাঠিয়েছি, কিছুই হয় না। তো দেখা যাক এই কেসটা কোথায় এসে দাঁড়ায়। এখন না চলে বিশ্বাস নেই। তো আমরা তো ভুক্তভোগী সাধারণ মানুষ, তো সেই ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে লড়ায়। তা গত লাস্টের কিছু বছর ধরে ইডি আর সিবিআই এই অ্যাকশন দেখে আমরা বেশি কতটা আশাবাদী নয়, তবু আশার আশা ভবে আশা আশাবহিত নয়। সেই জন্য আশা করি হাইকোর্ট যদি নির্দেশ দেয়, অবশ্যই মমতা ব্যানার্জির এগেনস্টে, এবং আমি আশা করবো মাননীয় বিচারপতি এটা করবেন, এবং মমতা ব্যানার্জি এগেনস্টে এফআইআর হয়ে কিছু অ্যাকশন হওয়া উচিত। আর যদি কেজরিওয়াল অ্যারেস্ট হতে পারে, হ্যাঁ, তো কেন মমতা ব্যানার্জি হবে না, কেন তার ভাইপো হবে না? কি তারা কি অনুগ্রহের জীব নাকি? এবং তাই সেটা যদি না হয়, সাধারণ মানুষের বিশ্বাস থাকবে না কেন্দ্রীয় এজেন্সির উপর। এটা তো বাস্তব কথা, এটার মধ্যে তো কোনো লুকোচাপা নেই। কারণ বারবার এই ইডি নির্ভর, সিবিআই নির্ভর এই সমস্ত জিনিসগুলো তো বেশি চলতে পারে না, না? কিন্তু এর আগে যখন মানে পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্র থেকে শুরু করে জীবন কৃষ্ণ, সবাইকেই ইডি ডেকেছিল, কিন্তু কোনোবারই মমতা ব্যানার্জিকে এতটা তৎপর দেখা যায়নি যতটা তৎপর মমতা ব্যানার্জিকে সারদা কাণ্ডে রাজীব কুমারকে বাঁচাতে দেখা গেছিল। ঠিক ততটাই তৎপর দেখা গেল এই প্রতীক জৈনের ক্ষেত্রে। এরা তো দলের সদস্যও নয়। আপনি একটা ভালো করে বুঝুন, এই যে আইপ্যাকের ওই অফিসটা, প্রত্যেক জনকে, ও তো তিনজন ডিরেক্টর, একজন বা মাথায় বলতে পারেন ধরুন, তো এই আইপ্যাকের অফিসটা থেকে সমস্ত কিছু অপারেট হয়। প্রতিটি ইলেকশন মমতা ব্যানার্জি যতগুলো ইলেকশন জিতেছেন, সমস্ত কিছুই মেইন কেন্দ্রবিন্দু ওইটা, মেইন হচ্ছে ঘাঁটি ওইটা, এবং এখানটায় যত রকম দুষ্কর্ম সবকিছু হচ্ছে। তো ইডির কাছে তথ্য তো রয়েছে, এর আগেই ছিল ইডির কাছে তথ্য। ইডি এখন যে সক্রিয় হয়েছেন, এই জন্য ইডিকে ধন্যবাদ দেওয়া উচিত, ইডির অফিসারদের। এবং মমতা ব্যানার্জি সেখানে তো যাবেনি, উনি তো বুঝতে পারেননি যে হট করে রেটটা হবে। তো গেছেন, ফাইল ফাইল সব নিয়ে চলে এসছেন, এবং আশা করবো ফাইলগুলো ওনার কাছ থেকে উদ্ধারের ব্যবস্থা করবে ইডি। আর যদি উদ্ধারে না ব্যবস্থা করেন, তো কেন্দ্রীয় এজেন্সির উপরে মানুষের ভরসা থাকবে না। কিন্তু এই যে কালকে ইডি ছিল, এত সেন্ট্রাল ফোর্স ছিল, তারপরেও মমতা ব্যানার্জি ঢুকে গেল ভিতরে, মানে ইডি কি তাকে আটকাতে পারতো না? দেখুন, মানুষের, প্রত্যেকটা মানুষের তো একটা সিভিক সেন্স থাকে। একটা মমতা ব্যানার্জি একটা আপনার সিএম, তো উনি এই ওনার তো একটা পদের তো একটা গরিমা আছে। তো উনি যদি ফট করে ঢোকেন, তার মধ্যে উনি হচ্ছেন মহিলা, তো সেই জন্যই ইডির অফিসাররা হয়তো সেই জন্যই ওনার সম্মান রক্ষাটা, কিন্তু ইডি ওনার সম্মান রক্ষার চেষ্টা করেছেন বলে উনি যে সেটার মিসইউজ করবেন না তো ঠিক নয়। আজকে সমস্ত সাধারণ পাবলিক ওনাকে ছিছি করছেন, ফাইল চোর বলে মিডিয়াতে ভাইরাল হচ্ছে। তো এতে ওনার ইমেজটা কোথায় গেল, তাই না? তো আসলে জানেন যে এটা যতই পারে হোক, উনি সমস্ত ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেভাবে লক্ষ্মী ভাতা দিয়ে ওনার স্ক্যামগুলোকে ধামাচাপা দিচ্ছেন। তো তার থেকে জেল যাওয়ার থেকে এটা বেটার আর কি। সেই জন্য উনি সবকিছু নিয়ে মাথা ব্যথা থাকা সত্ত্বেও, আর যে কয়লার টাকা কতজনের পকেটে গেছে, কিভাবে হয়েছে, একটা তৃণমূলের নেতারা গরু পাচারের টাকা, কয়লা পাচারের টাকা, বিভিন্ন আপনার সেন্ট্রাল স্কিমের টাকা চুরি করে, রেশনের টাকা, এই সব চুরি করে করে 300-400 কোটি টাকার মালিক হয়েছে। তো স্বাভাবিকভাবে ইডি যদি সক্রিয় হতো, প্রত্যেক দিনই কয়েকজন করে মানে নেতা অ্যারেস্ট হতো। দেখা যাক ইডি কতটা সক্রিয় হয়, কারণ মানুষ কিন্তু খুব আশা করছে যে নাও আর নেভার। কালকে মমতা ব্যানার্জি যখন ফাইল নিয়ে বেরিয়ে এলো, একাধিক রুচিকর মন্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর ক্ষোভ উগরে দিলেন। বললেন ন্যাস্টি নটি হোম মিনিস্টার, অমিত শাহর নির্দেশেই নাকি মানে দলের তথ্য, দলের ভোট কৌশল এইসব চুরি করার জন্যই নাকি ইডি কালকে তল্লাশি চালিয়েছে। না, মমতা ব্যানার্জি কি বলেন না বলেন, মমতা ব্যানার্জির কোয়ালিটি, কোয়ালিফিকেশন, এসব তো আমি অনেকবারই আপনাদের এক্সপোজ করে দিয়েছি। খুব একটা তো উনি উচ্চ স্তরের নন, যে রকম স্তরে তার মুখের ভাষা সেরকমই হবে। ইডি হচ্ছে একটি স্বয়ংশাসিত সংস্থা। তো ইডি তো কারোর নির্দেশে কাজ করবে না। যেখানে দুর্নীতি বেরোবে, অবৈধ টাকা পয়সা লেনদেন হবে, ইডি সেখানেই যাবে, পিএমএল অ্যাক্ট অনুযায়ী 2002।
তো মমতা ব্যানার্জি কি বলেছে সেটা নিয়ে আমার কিছু বলার নেই, এটা ওনাদের স্বভাবজাত ওনার। মানে এই এতদিন এসআইআর চলাকালীন যেমন বলা হচ্ছিল যে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, ঠিক কালকের ঘটনার পরও বলা হচ্ছে যে ইডি ডিপার্টমেন্ট বিজেপির হয়ে কাজ করছে, বা কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রী এদের হয়ে কাজ করছে, এটা ক্রাইম। তাহলে কালকে উনি যেটা করলেন যে একটা জায়গা থেকে নথি নিয়ে বেরিয়ে এলেন, তো সেটা ক্রাইম ছিল না? না, ক্রাইম তো বটেই। পিএমএলএ অ্যাক্ট 2002 সেকশন 63 অনুযায়ী এটা তো সম্পূর্ণ একটা কগনিজেবল অফেন্স। ওনার এগেনস্টে এফআইআর করে কমপক্ষে 4 বছর জেল হওয়া উচিত ওনার, যেহেতু ইডির কাজে বাধা দিয়েছেন উনি। এটা পিএমএলএ অ্যাক্টেই আছে, আইনে আছে। এটার ব্যাপারে তো কোনো সন্দেহ প্রকাশ নেই। ওই জন্যই তো ইমেল করে এফআইআর করার জন্য করেছিল। এখন রাজীব কুমার, তাকে একবার উনি বাঁচিয়েছেন, এখানকার সিপি তো ওনার সঙ্গেই ছিলেন, তো ওরা কি এফআইআরটা করবে? হাইকোর্টের নির্দেশ ছাড়া হবে বলে আমার মনে হয় না। দেখা যাক হাইকোর্ট কি অর্ডার দেন। যেমন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে আজকে মামলা শুনানি রয়েছে, তেমন মমতা ব্যানার্জিও দেখা গেল ইডির বিরুদ্ধে এবং এফআইআর দায়ের করেছে। 3টে এফআইআর করেছে, জানি আমি। এফআইআর অলরেডি স্টার্ট করেছে। এটা উনি করবেনই। পুলিশ প্রশাসন, পুলিশ কার, শাসক দলের, যে শাসক ক্ষমতা আছে তার। মিথ্যা এফআইআর তো করবেই। আমাদের এগেনস্টও তো, আমার তো এগেনস্টে 37টা মিথ্যা কেস করেছে। তা আমাদের প্রত্যেকটা বিজেপি নেতার এগেনস্টে মিথ্যা কেস করেছে, তো করতেই পারে এফআইআর। ওটা উনি কি করেন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ইডি কি করছে। ইডি কি ওনাকে অ্যারেস্ট করবে কি করবে না? ইডি কি ফাইলগুলো উদ্ধার করবে কি করবে না? আইপ্যাকের সঙ্গে লালার এই যে ট্রানজেকশন, এগুলো এক্সপোজ হবে কি হবে না? লালাকে অ্যারেস্ট করা হবে কি হবে না? অভিষেককে অ্যারেস্ট করা হবে কি হবে না? যখন 2200 পেয়াতার ইডির চার্জশিটে এর আগে প্রত্যেকটা ছত্রছাত্র অভিষেকের নাম রয়েছে, অভিষেককে কয়লা ভাইপো মুখে বললেও তো হবে না। কয়লা ভাইপোকে ইডিকে তো অ্যারেস্ট করাতে হবে। বুঝাতে পারছি? নইলে লোকে তো উল্টো পাল্টা বলবে। মানে যে আপনি বলছেন অভিষেক ব্যানার্জির অ্যারেস্টের ব্যাপারটা, কিছুদিন আগে অমিত শাহ যখন বঙ্গ সফরে এসেছিলেন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে অভিষেক ব্যানার্জি এখনো কেন গ্রেফতার হচ্ছে না, পিএমএলএ অ্যাক্টে 150 কোটি টাকা প্রায় যে দুর্নীতি ওনার নাম রয়েছে। তখন মানে সিপিএম যে তত্ত্বটা দেয় বারবার যে তৃণমূল বিজেপির কোথাও গিয়ে সেটিং আছে, অমিত শাহ বলেছিল না কোনো সেটিং নেই, হবে, কিন্তু সেটা কবে হবে? মানে আপনার মতে অমিত শাহ কি বলেছেন আমি অতটা করিনি। অমিত শাহ কি অ্যারেস্ট করতে যাবেন নাকি? ওই তো হোম মিনিস্টার। আর ইডি আর সিবিআই তো হোম মিনিস্টার, মানে হোম মিনিস্ট্রির আন্ডারে হলেও এটা তো স্বয়ংশাসিত সংস্থা। তো এখানটা তো আপনার তো অফিসারদের উপর ডিপেন্ড করছে কি অ্যাকশন নেবে না নেবে। অফিসারদের যদি অভিষেক পারচেস করে না, তাহলে কি করে হবে? তাই না? এখানে অমিত শাহজি বললে হবে না, মোদিজি বললে হবে না। অফিসার, ইডি ডিপার্টমেন্ট এবং সিবিআই ডিপার্টমেন্টের যে টপ যারা বস আছেন তারা কি করছেন সেটা হচ্ছে ব্যাপার। আর সিপিএম কি বলছে না বলছে ওই নিয়ে সিপিএম এখন মাইক্রোস্কোপে দেখতে হবে। ওয়েস্ট বেঙ্গল আছে কোথায় সিপিএম? এটা এমএলও নেই। তো আর সিপিএম এর কথা বলছেন, ও সেটিংটা সকলে জানে। এই যে আজকে অভিষেক ব্যানার্জির এগেনস্টে যে ছাপ্পা ভোটে জেতার বিরুদ্ধে যে কেসের ডেট ছিল, শুনানি ছিল, আমি তো নিজে কতবার সিপিএম এর প্রার্থী প্রতীক রহমানকে বলেছি। বলে দাদা, প্রত্যেককে জিজ্ঞেস করতে পারেন, বলে দাদা আমাদের উপরে সিপিএম এর পার্টি আমাদের যারা রয়েছেন বস, তারা গ্রিন সিগন্যাল দিচ্ছে না। তাহলে অভিষেকের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে যদি অত কিছু হতো, আমাদের কাছে এত প্রুফ রয়েছে, আমরা বললাম অ্যাডেড পার্টি অন্তত হয়ে যান, আলাদা করে ফাইল না করেন। যেখানে আইএসএফ করেছে, যেখানে ইনসাফ পার্টি করেছে, সেখানে সিপিএম কেন করেনি? কেন অ্যাডেড পার্টি হয়নি অভিষেকের বিরুদ্ধে কেসে? কি নেক্সাস আছে ওদের মধ্যে, সিপিএম আর তৃণমূলের মধ্যে, যে অভিষেকের বিরুদ্ধে এই ছাপ্পা ভোটে জেতার বিরুদ্ধে ওরা অ্যাডেড পার্টি হতে ভয় পাচ্ছে? আমি বোঝাতে পারছি আপনার কথাটা, নেক্সাসটা কোথায়। এবং আপনি দেখবেন, আপনি আমতলায় জানেন যেখানে আমার বাড়ি, যেখানে অভিষেকের পার্টি অফিস, বিজেপি কোনো ঝান্ডায় লাগাতে দেবে না। অভিষেক তো আমাকে দমানোর জন্য 2017 সালে আমার বাড়ি থেকে 300 মিটার আগে ওর রিসেন্ট মাউন্সের ওখানটাই তো ওর এমপি অফিসটা করেছিল, 4 তলা বিল্ডিং। লিপস এন্ড মাউন্সের জমি, যেটা ইডি সিজ করে গেছে, সেটা খুলে পিছনের দরজা দিয়ে বসে যখন যায়। 8 ঘন্টা পুরো রাস্তাঘাট অবরোধ থাকে, লোকে খিস্তি মারে, ওপেন গালাগালি করে। তৃণমূলের লোকেরাও গালাগালি করে অভিষেককে, যেদিন ও আসে অভিশাপ বলা হয় ওকে। তো সেইখানটায় আপনার সেই বুথটা আমি 119 ভোটে জিতেছি। এত ভোট গণনা কারচুপির সময়, কারণ গণনার সময় তো আমাদের কর্মীদের মারধর করে বার করে দেয়। তো লোকে যদি এত ভালোবাসতো, ওই বুথটাকে জিততে পারতাম। আমি বোঝাতে পারছি, ওখানে ছাপ্পা মারতে পারিনি, কিন্তু গণনায় কারচুপি করেছে 100 ভোটে। তো সেই ওইখানটা সিপিএম এর সমস্যা দেখবেন, এই ঝান্ডা টানানো আছে, বিজেপি কোনো ঝান্ডা নেই। অর্থাৎ সিপিএম যে ঝান্ডা চাইছে, তৃণমূল যদি তাদেরকে বিরোধী থাকতো, তাহলে কখনো সিপিএম ঝান্ডা টানাতে পারতো, যেখানে বিজেপি বা অন্য দলের লোকেরা টানাতে পারছে না।
তো সিপিএম এর সঙ্গে তৃণমূলের একটা নেগোসিয়েশন আছে, যাতে বিরোধী তৃণমূলের ভোটটাকে ভাগ করে নেওয়া যায়, যত পার্সেন্ট করবে, কারণ ভোট তো হবে 2-3% ভোট। এসআইআর হওয়ার ফলে এমনিতেই মমতা ব্যানার্জির আতঙ্ক, ঠিক আছে। তো সিপিএম কি বলো ইডি এনেই, আশা করি ইডির অফিসার যারা রয়েছেন, এখন নতুন নতুন ভালো ভালো অফিসার এসছেন, তারা কাজ করবেন এবং অ্যাকশন হবে। এই যে আপনি অভিষেক ব্যানার্জি মামলাটার কথা বললেন, শুনানি ছিল আজকে, কি বুঝছেন মামলাটা কত দূর এগোচ্ছে? না, মামলার তো আজকে শুনানি ছিল, এবং আজকে অভিষেকের যিনি লয়ার, ওরা তো বারবারই খালি টাইম চাইছে, এবং যেহেতু অনেকগুলো কেস রয়েছে পরপর, ওই জন্য বিচারপতি বললেন আগামী 9 ফেব্রুয়ারি ওরা আমাদের আমরা যে কিছু আর কি তথ্য দিয়েছি তার পাল্টা রিপ্লাই করবে, এবং আগামী 9 ফেব্রুয়ারি এটা ডেটটা পড়েছে আর কি। এর অন্য প্রসঙ্গে আসি, দেখা যাচ্ছে বঙ্গ রাজনীতিতে ফের সক্রিয় হয়েছেন দিলীপ ঘোষ, বিষয়টাকে কিভাবে দেখছেন? সক্রিয় দিল্লি তো আবার কবে নিষ্ক্রিয় ছিল? দেখুন, আমাদের এখানটা কেউ নিষ্ক্রিয়র বিষয় নয়। এই যে আমরা যে এখানে বসেছি, এখানে কিন্তু দেখবেন আমাদের ফোন চলছে, হোয়াটসঅ্যাপ চলছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রয়েছে আমরা। তো এখানটা আমরা যারা রয়েছে বিজেপি যে সমস্ত কর্মী, শুভেন্দু দা, শ্রমিক দা, দিলীপ দা, সব ডেডিকেটেড ফর আওয়ার নেশন। আমাদের জিহাদি সরকারকে চেঞ্জ করতে হবে। এবার মাঝে মাঝে যেমন আপনার ভগবান, যেমন আমরা আমাদের জীবনে যদি 60 বছর বাঁচি, 20 বছর আমরা ঘুমিয়ে কাটাই, 1/3। মাঝে মাঝে রেস্টের দরকার হয়তো। তা রাজনীতি এই সংগঠনেও যখন অনেকে কেউ শ্রান্ত হয়, সেরকম রেস্টের দরকার হয়। আমিও ছিলাম রেস্টে 1.5 বছর। তো ওইটা নিয়ে ভাবার কিছু নেই। দিলীপ দা, শুভেন্দু দা এবং আমাদের মাননীয় শ্রমিক দা, রাজ্য সভাপতি, এই তিনজনে আছেন, তিনজনের নেতৃত্বে বিজেপি মমতার এই জিহাদি সরকারকে উচ্ছেদ করবে। আর দিলীপ দা এবং শুভেন্দু তো দুজনেই মেদিনীপুরের, একজন পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। আর মেদিনীপুরের লোকের, আমি নিজেও হোস্টেলে পড়তাম মেদিনীপুরে, দক্ষিণ চব্বিশ ছেলে হলেও কি হবে। তা আমি দেখেছি মেদিনীপুরে যারা মানুষ আছে তাদের মধ্যে আলাদা জোশ আছে। তো এই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই দুটো মেদিনীপুর যদি একজোট হয়, একটা সাইক্লোন হইবে। আর তারপর আমাদের রাজ্য সভাপতি যিনি আছেন, মা সরস্বতী তার মুখে বিদ্যমান, মানে তো ওনার মতো বাগ্মী লোক, শ্রমিকদের মতো আমি আমার জীবনে ওয়েস্ট বেঙ্গলে কাউকে দেখিনি। তো আশা করি মমতা যেরকম বুঝরুকি দিয়ে মানুষকে বোঝাচ্ছে, আমাদের যারা লিডার আছেন তারা আশা করি যারা মমতার পক্ষে আছেন তাদের মধ্যে শুভবুদ্ধি উদয় করে, এবং আমাদের বিজেপিকে আনবে ক্ষমতায়। মানে এই দিলীপ ঘোষ আবার দলে ফিরে আসার পর বা দলে সক্রিয়ভাবে কাজ শুরু করার পর সংবাদ মাধ্যমকে বলেছিল যে রাম মন্দির করাটা বিজেপির বিরুদ্ধে গেছে। মানে কোথাও কি মনে হচ্ছে না যে এই ধরনের মন্তব্য করে 26-এর নির্বাচন? আমি জানি না দিলীপদা কি বলেছেন, দিলীপদা কি বলেছেন, আর আমি মনেও করি না দিলীপদা এই ধরনের কথা বলবেন। এই ধরনের কথা বলবেন অনেক সময় আপনার মিডিয়া পার্সনরা তৃণমূলের থেকে অঙ্গুলি হেলনে চলেন। তো তাই এটা আপনাদেরই কোনো কথা কিনা আমি তো জানি না। আর সত্যি কথা বলতে কি, আমাদের এত জীবনে আমি যেখানে থাকি এত আমাদের ঝামেলা পোহাতে হয় যে সবসময় টিভি নিউজ কে কি বলছে আমাদের শোনার মতো সময় নেই, একদম অনেস্টলি বলছি। এবং লজ্জা অনেকে আছে যে উপরে লিডারদের তেলানোর জন্য তাদেরগুলো শোনেন, তাদেরগুলো বেশি করে শেয়ার করেন। আমি তো জীবনে কাউকে তেলাইনি। আমারই একটাই ইয়ে হচ্ছে যে গৌরী ধ্বজ আমার লিডার, আমার গুরু, এবং সকলকে শ্রদ্ধা করে এসছি। তার মাঝখানে যেটুকুনি পাই শুভেন্দু দার, শ্রমিক দার এবং দিলীপ দার ফেসবুকের পোস্টগুলো দেখি বা বক্তব্যগুলো শুনি যখন রাত্রিবেলা বাড়ি ফিরলাম, সেই ফাঁকে আমি এটা শুনিনি যে উনি কখনো রাম মন্দিরের বিরোধিতা করেছেন। না, মানে উনি তো বলছিলেন যে উনি খড়গপুর থেকে দাঁড়াতে চান, তাহলে খড়গপুরে যে বিধায়ক রয়েছে হিরণ চট্টোপাধ্যায়, মানে এর জন্য দলের ভিতরে অন্দরে কোনো সমস্যা হবে না? আমি কি করে বলবো এটা কে কি দাঁড়াতে চাইবে? ও তো নির্বাচন কমিটি আছে, তারাই ঠিক করবে। দিলীপ দা বললেও হবে না, না বললেও হবে না। আমি বললেও হবে না, না বললেও হবে না। পার্টি যাকে মনে করবে যে যোগ্য সেইখানটায়। আমাকে পার্টি সকলে যখন 3 মাস আগে নাম ঘোষণা হয়েছে, আমাকে 1 মাস আগে নাম দিল সেকেন্ড ইন কমান্ডের বিরুদ্ধে। আমি ইচ্ছে করে তো নমিনেশন নাও করতে পারতাম, কারণ একটা ডাস্টবিনের উপর আমাকে 1 মাস আগে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যেখানে কোনো সংগঠন নেই। আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে চলে যাওয়ার পর জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনা পুরো ডাস্টবিনে পরিণত হয়েছে। তো সেখানে আমি যদি না করতাম, পার্টি যেহেতু নাম ঘোষণা করে দিয়েছে, পার্টির সম্মান নষ্ট হতো। তা আমরা পার্টির অনুগত সৈনিক, যেহেতু আমাদের নাম ঘোষণা করে দিয়েছে, পরিচয়, আমি বাধ্য হয়ে নিচ্ছি নমিনেশন করতে। তো যার ফলে আজকে অভিষেককে অন্তত জব্দ তো করতে পারছি, যেটা ইডি সিবিআই পাইনি, আমি তো হাইকোর্টে টেনে আনতে পেরেছি। সবকিছু পজিটিভ আছে, নেগেটিভ আছে। তা অত কিছু ভাবার দরকার নেই। পার্টি যেখানে মনে করবে দিলীপ দার জেতার দরকার আছে, দিলীপ দা তো প্রথম
এখানে ছিলেন। প্রথম বিধায়ক ওয়েস্ট বেঙ্গলের বিজেপির শ্রমিকদা, তার আগে বাদলদা ছিলেন, আর দিলীপ দাও হয়েছিলেন, তারপর তো দিলীপ এমপি হলেন। দল যেখানে মনে করবে সেখানে নিশ্চয়ই যেটা উইনিং সিটেই ওনাকে দাঁড় করাবেন। একদম শেষ প্রশ্ন, সামনে 26-এর নির্বাচন আর 3 মাস বাকি। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফরের পর বঙ্গ সফরে এসেছেন জেপি নাড্ডা। মানে এবার 26-এর নির্বাচনে বাংলায় কি বিশেষ নজর দেওয়া হচ্ছে? দেওয়া তো উচিত, বিহারে তো তাই করেছে, বাংলায় তো করবে, কারণ বাংলা হচ্ছে বর্ডার স্টেট, এবং এই পোরাস বর্ডার, যেখানে অধিকাংশ জায়গায় সিপিএম এবং তৃণমূল কোনোদিন বর্ডার ফেন্সিং করতে দেয়নি, তো স্মাগলিং র্যাকেটও চালানোর জন্য এবং অনুপ্রবেশকে যাতে বেশি করে হয়, যাতে ভোটার মানে ভোটার হিসেবে তারা আর কি এখানটায় তাদের ভোট ব্যাংক হিসেবে তার যাদের ইউজ করছে অনুপ্রবেশকারীদের, তো সেইটা বন্ধ করার জন্য। কারণ যদি বাংলাকে না দখল করতে পারে, অন্যান্য স্টেটে ডেভেলপমেন্ট নষ্ট হয়ে যাবে। আপনি দেখছেন না চারিদিকে এখানকার অনুপ্রবেশকারীরা প্রত্যেকটা জায়গায় বাংলাদেশি মুসলমানরা রয়েছে। তা বাংলাদেশের মুসলমানদেরকে এখানে রেস্ট করার জন্য এখানটা অবিলম্বে বিজেপি সরকারের প্রয়োজন। এবং এইটা হচ্ছে এখানকার যারা ভারতীয় হিন্দু মুসলিম আছে তাদের এটা বাঁচার লড়াই, বাস্তবে বিজেপিকে চাই। অসংখ্য ধন্যবাদ স্যার।